হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও এক্সপ্লানেশন নিয়ে। যেই মেয়ের একটি ভুলের জন্য, একটি বদনামের জন্য শহরের অনেক বছরের পুরনো সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস হতে বসেছিল। অনেক বছর পর মেয়েটি শহরে ফিরে এসে সেই পুরনো সংস্কৃতি ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লড়াই চালিয়ে যায়। কিন্তু মেয়েটির কি এমন ভুল ছিল যার কারণে শহরের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস হতে চলছিল, আর পরবর্তীতে কি সেই শহরের সংস্কৃতি ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে সফল হয়? এই সবই জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মুভিটার নাম হচ্ছে আজান আঁচল। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে দিয়া নামের একটি মেয়ে ডান্স থিয়েটারে তার স্টুডেন্টদের ডান্স প্রশিক্ষণ দিচ্ছিল। দিয়া ডান্স মাস্টার, এটাই তার প্রফেশন। দিয়া একজন ভারতীয় মেয়ে। ডান্স শেখানোর সময় ভারতের শামলি শহর থেকে দিয়ার কাছে একটি ফোন আসে এবং তাকে জানানো হয়, দিয়া, তোমার গুরু মরতে যাচ্ছে, সে বাঁচবে না, তুমি জলদি চলে এসো। এটা শোনার সঙ্গে সঙ্গেই দিয়া ভীষণ শকড হয়ে যায়। দিয়া আর দেরি না করে তার মেয়ে রাধাকে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয় আকাশপথে। ওই মুহূর্তে দিয়া তার গুরুর ব্যাপারে রাধাকে বলছিল। আজ থেকে 11 বছর আগে ইন্ডিয়ার শামলি শহরে অজন্তা থিয়েটার ছিল। অজন্তা থিয়েটারে দিয়া তার গুরুর কাছে নৃত্য শিখত, আর এই শামলিতেই দিয়ার জন্ম। অজন্তা থিয়েটারে গুরুর সব থেকে প্রিয় স্টুডেন্ট ছিল দিয়া। গুরু দিয়াকে নিজের মেয়ের মতো দেখত, দিয়াকে সে এতটাই ভালোবাসত। আর দিয়া সব থেকে ভালো নৃত্য করত। আমেরিকা থেকে একদিন স্টিভ নামের একজন ফটোগ্রাফার এখানে আসে এখানকার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পীদের তুলে ধরার জন্য। তিনি ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে কাজ করে। তাই গুরুজি দিয়াকে স্টিভের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এখানকার আশেপাশের সব জায়গায় তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলা হয়। এরপর দিয়া ও তার বেস্ট ফ্রেন্ড নাজমা স্টিভকে সাথে নিয়ে একটি হোটেলে যায়। হোটেলের ওনার মোহন দিয়াকে দেখতেই হাসিমাখা মুখে সার্ভিস দিতে চলে আসে। মোহন দিয়াকে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। মোহনের সাথে দিয়ার বিয়ের কথাবার্তা চলছে তার পরিবারের সাথে, কিন্তু দিয়া সেটা জানে না। হোটেল থেকে বের হওয়ার পর দিয়া স্টিভকে নিয়ে ঘুরছিল আর ফটোগ্রাফি করছিল। তাই দিয়ারও ফটোগ্রাফি করতে ইচ্ছে হয়। আর এই ফটোগ্রাফি করতে গিয়েই কিছুদিনের মধ্যে স্টিভের সাথে দিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্টিভ এবং দিয়া অনেকটা খোলাখুলি ভাবেই প্রেম করছিল। তারা দুজন একসাথে পাশাপাশি রিকশায় ঘোরাঘুরির সময় সেখানকার স্থানীয় নেতা ওম সিং তাদের এভাবে পাবলিকলি প্রেম করার বিষয়টা দেখে ফেলে। এজন্য ওম সিং দিয়ার বাড়িতে গিয়ে তার বাবার কাছে বিচার দেয়। দিয়া সারাদিন স্টিভের সাথে সময় কাটানোর পর সন্ধ্যার পর বাড়িতে আসার সাথে সাথেই বাবা দিয়াকে কষে চড় মারে। এরপর বাবা মা দিয়াকে নিয়ে বসে তাকে বলে যে, মোহনের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, কালকের মধ্যেই তোমার প্রোগ্রাম শেষ করো, আর পরশু মোহনের সাথে তোমার বাগদান হবে। কালকে অজন্তা থিয়েটারে দিয়ার একটা ডান্স প্রোগ্রাম রয়েছে। এই অবস্থায় বাবা মায়ের কথার বাইরে দিয়া কথা বলার সাহস পায় না। যাই হোক, আগামীকাল অজন্তা থিয়েটারে দিয়া তার টিমের পারফর্মারদের সাথে নিয়ে ডান্স করে, কিন্তু তার চেহারায় স্পষ্ট দুঃখের ছাপ ভেসে উঠছিল। পারফর্ম শেষে দিয়া তার গুরুর সাথে ঘটনাটা খুলে বলে, আমি কি ভালোবেসে ভুল করেছি? গুরু দিয়াকে নিজের মেয়ের মতো মনে করে আগেই বলেছি। গুরু বলে, না, ভালোবেসে ভুল করনি। এই পৃথিবীকে অনুসরণ করার জন্য তোমার জন্ম হয়নি। তোমার নিজের স্বাধীনতা আছে, নিজের মতো করে উড়ার অধিকার আছে তোমার। তোমার ভালোবাসার মানুষের সাথে যাও, উড়ে যাও। গুরুর কথায় দিয়া মনে সাহস পায়। গুরুকে সালাম করে আশীর্বাদ নেওয়ার পর সেদিন রাতেই দিয়া তার বেস্ট ফ্রেন্ড নাজমার হাতে একটা চিঠি তুলে দিয়ে স্টিভের সাথে পালিয়ে যায়। এরপর মোহন যখন জানতে পারে দিয়া পালিয়ে গেছে, তখন মোহন কান্নায় ভেঙে পড়ে। সে সত্যিই দিয়াকে ভীষণ ভালোবাসতো। এরপর নাজমা দিয়ার দেওয়া চিঠি তার বাবার হাতে তুলে দেয়। মেয়ে পালিয়ে যাওয়ার জন্য বাবা মা ভীষণ কষ্ট পায়। বাবা মায়ের এই শহরে মুখ দেখানোর মতো আর জায়গা থাকে না, তাই তারা বাড়ি বিক্রি করে দিয়ে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যায়। গল্প চলে আসে বর্তমানে। বহু বছর পর দিয়া শামলিতে ফিরে আসে। এরপর সে অজন্তা থিয়েটারে গিয়ে দেখতে পায় অজন্তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তখন ডাক্তার এসে জানায় গুরুজি আর বেঁচে নেই, সে মারা গেছে। এই বলে কান্নায় ভেঙে পড়ে।
এই ডাক্তার শুরু থেকে অজান্তার পাশে ছিল। গুরু মারা যাওয়ার আগে দিয়ার জন্য একটা ভিডিও বার্তা রেখে গেছে, যেখানে গুরু দিয়াকে বলে, তুমি অজান্তা থেকে চলে যাওয়ার পর থেকেই এই অজান্তা ভাঙতে শুরু করেছিল। সকলেই আসা বন্ধ করে দেয়, বাচ্চাদের বাবা মা বাচ্চাদেরকে পাঠানো বন্ধ করে দেয় এখানে, কারণ গার্ডিয়ানগুলো অজান্তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তারাও যদি দিয়ার মতো একদিন চলে যায়, সবাই এই ভয়ে ছিল। আস্তে আস্তে অজান্তা থিয়েটার বন্ধ হয়ে যায়, আর এখানকার কিছু লোক এই অজান্তাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এই অজান্তা শামলির পুরনো সংস্কৃতি ঐতিহ্য। গুরু দিয়াকে বলে যায় এই অজান্তাকে বাঁচানোর জন্য, এই অজান্তাকে আবারও পুনরুজ্জীবিত করার জন্য। গুরুর কথাগুলো শুনে দিয়া ভীষণ ইমোশনাল হয়ে যায়। এরপর দিয়া ডাক্তারের কাছে জানতে পারে এখানকার বর্তমান এমপি রাজা সাহেব সিদ্ধান্ত নিয়েছে অজান্তা থিয়েটার ভেঙে শপিং মল তৈরি করবে, এখানে বিজনেস দাঁড় করাবে। এর সাথে আরো অনেকেই জড়িত রয়েছে। দিয়া সিদ্ধান্ত নেয় যে সে থিয়েটারটি বাঁচাতে যা যা করার প্রয়োজন সব করবে, কারণ অজান্তা থিয়েটারটি শুধুমাত্র একটি থিয়েটার নয়, বরং এটি এই শহরের মানুষের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। এর জন্য দিয়া পরদিন রাজা সাহেবের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে। রাজা সাহেব এখানকার এমপি এবং বেশ প্রভাবশালীও, সেই সাথে মানুষ হিসেবেও খুবই ভালো, জনস্বার্থে সবসময় কাজ করে সে। দিয়া জানায়, আমি একজন ডান্সার, নিউ ইয়র্ক থেকে এসেছি, আর অজান্তা থিয়েটারের ব্যাপারে কথা বলতে চাই। দিয়া বলে, অজান্তা এখানকার ঐতিহ্য সংস্কৃতি, এই জায়গা শপিং মলের জন্য নয়, এটা প্লিজ অজান্তা থিয়েটার হিসেবেই থাকুক। কিন্তু রাজা সাহেব জানায় এটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষজন এখানে আর আসতে চায় না, তার যে বিজনেস দাঁড় করালে কিছু মানুষের রুটি রুজির ব্যবস্থা হবে। কিন্তু দিয়া জানায়, আমি থিয়েটারে আগের মতো মানুষ আনবো আবার, নিউ ইয়র্ক থেকে বেস্ট বেস্ট ডান্সার শিল্পীদের এনে পারফর্ম করাবে সে। কিন্তু রাজা সাহেব বলে, এরপর তারা চলে যাওয়ার পর কি হবে, সেই ধ্বংসাবশেষেই তো পরিণত হবে, তাই এসব চিন্তা বাদ দিন। কিন্তু দিয়া তাকে বলে থিয়েটারকে সে আগের মতো পরিণত করবে, কারণ এখানে বিনোদনের ব্যবস্থাও থাকতে হবে। তখন রাজা সাহেব দিয়ার সাথে একটা চুক্তি করে, আগামী 2 মাসের মধ্যে তুমি থিয়েটারে একটি শো করবে এবং এই শামলির মানুষজন নিয়ে শোটা করতে হবে। শো যদি সফলভাবে করতে পারো, মানুষজন জমাতে পারো, তাহলে অজান্তা তোমার। দিয়া তার এই চুক্তি মেনে নেয়, কিন্তু দিয়ার জন্য এটা মস্ত বড় একটা চ্যালেঞ্জ ছিল। শামলির মানুষদের সে কি করে একত্রিত করবে এবং কাদেরকে নিয়েই বা শো করবে, এটা খুবই কষ্টসাধ্য একটা বিষয়। এরপর দিয়া সিদ্ধান্ত নেয় লাইলি মজনুন গল্পের উপর ভিত্তি করে শো করবে, কিন্তু অভিনয়ের জন্য অ্যাক্টর অ্যাক্ট্রেস খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে। যাই হোক, এরপর দিয়া মেয়ে রাধাকে নিয়ে অনেক বছর পর নিজের বাড়িতে আসে, কিন্তু বাড়িতে আসার পর অন্য কাউকে দেখতে পায়। দিয়া জানতে পারে তার বাবার কাছ থেকে এই বাড়িটি কিনে নিয়েছে তারা। এই বাড়িতে যেহেতু দিয়া এক সময় থাকতো, তাই এখানে যতদিন আছে ততদিন সে এই বাড়িতে ভাড়া থাকবে। এরপর দিয়া প্ল্যান করতে থাকে কিভাবে অভিনেতাদের খুঁজে বের করবে সে। এজন্য দিয়া পুরো শামলি শহরের বিভিন্ন জায়গায় নিজের ছবি দিয়ে পোস্টার লাগিয়ে দেয়, অজান্তা থিয়েটার একটি ডান্স প্রোগ্রাম হবে। তখন শহরের অনেকেই দিয়ার ছবি দেখে তাকে চিনে ফেলে, আর কিছু লোক বলা বলি করছিল দিয়া যখন ডান্স করতো তার নাচে সবাই একদম পাগল হয়ে যেত। এসব শুনে দিয়া কিছুটা আত্মবিশ্বাস পায়। এরপর দিয়া নিজের বেস্ট ফ্রেন্ড নাজমার সাথে দেখা করে, কিন্তু তার চেহারায় আগের মতো হাসি নেই, একদমই মলিন হয়ে আছে। নাজমার হাজব্যান্ড ফারুকের সাথে পরিচয় হয় দিয়া, সে অনেক বিশাল বড় বিজনেসম্যান। ফারুক দিয়াকে জিজ্ঞাসা করে, তোমার হাজব্যান্ড কোথায়? তখন দিয়ার মেয়ে রাধা জানায় তারা ডিভোর্স হয়েছে। এখানে জানতে পারি অনেক বছর আগেই স্টিভের সাথে দিয়ার বিচ্ছেদ হয়ে গেছে। তখন ফারুক একটু খোঁচা মেরেই বলে, যারা একবার ভাগে তাদের সবসময় ভেগেই বেড়াতে হয়, এই বলে সে চলে যায়। নাজমাও তখন দিয়ার সাথে ভালোভাবে কথা না বলে ইগনোর করে চলে যায়। আসলে নাজমা স্বামীর কথার বাইরে যেতে পারে না, সব সময় স্বামীর ভয়ে থাকে সে। পরের দৃশ্যে দেখি অজান্তা থিয়েটারে শহরের সকলকে আমন্ত্রণ জানিয়ে দিয়া প্রাথমিকভাবে একটি ডান্স পারফর্ম করে। সকলেই তার ডান্স উপভোগ করছিল। পারফর্ম করা শেষে দিয়া সকলের উদ্দেশ্যে বলে,
অজান্তা থিয়েটারকে পুনরুজ্জীবিত করতে 2 মাস পর ঠিক এখানে লাইলি মজনুর একটি নাটক পারফর্ম করা হবে। আর এই নাটকে এই সামনের মানুষ আপনারাই অভিনয় করবেন। কাল থেকে প্রতিদিন 1 ঘন্টা করে রিহার্সাল করানো হবে। তাই অভিনয় করতে যে যে ইচ্ছুক আগ্রহী তারা থিয়েটারে চলে আসবেন। কিন্তু তার এমন কথা শুনে সবাই হাসাহাসি করে। তার কথায় বিরক্ত হয়ে সকলেই এখান থেকে চলে যায়। কেউই এই বিষয়ে ইন্টারেস্টেড না। তাই দিয়া কিছুটা হতাশ হয়। দিয়া বুঝতে পারে শহরের মানুষজন তার উপর এখনো বিরূপ ধারণা পোষণ করে। কিন্তু দিয়া এত সহজে হাল ছাড়বে না। দিয়া শহর জুড়ে মাইকিং করতে থাকে, লাইলি মজনু চরিত্রে যারা অভিনয় করতে ইচ্ছুক কাল সকাল 10টায় থিয়েটারে চলে আসবেন। এদিকে দেখতে পাই কিছু গুন্ডা এসে থিয়েটারে ভাঙচুর করছে। থিয়েটার ভেঙে শপিং মল তৈরি করা হবে। ডাক্তার ও দিয়া খবর পেয়ে দৌড়ে আসে, কিন্তু এখানে এসে দিয়ার চোখ পড়ে যায় ইমরান নামের একজন গুন্ডার উপর। ইমরানের চুল বড় বড়, দেখতে একদম হিরোর মতো। তাই দিয়া ভাবে মজনুর চরিত্রে তাকে একদম পারফেক্ট মানাবে। তাই দিয়া ইমরানের কাছে যায় এবং তাকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে এবং তাকে মজনুর চরিত্রে অভিনয় করার জন্য কনভিন্স করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ইমরান তার সাথে মেজাজ দেখাতে থাকে। আর ঠিক তখনই ওখানে স্থানীয় আরেক নেতা ওম সিং এখানে চলে আসে আর দিয়াকে বলে, তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি যা সব করতে যাচ্ছ এখানে সেটা গ্রহণযোগ্য নয়। তখন দিয়া ওম সিং এর সাথে পার্সোনালি একটু কথা বলে, শুনেছি সামনের নির্বাচনে আপনি নাকি রাজা সাহেবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, কিন্তু কি করে প্রতিদ্বন্দ্বিতা করবেন? রাজা সাহেব এখানকার এমন কোনো সুযোগ সুবিধা নেই যেটা মানুষকে সে দেয়নি। তার বিরুদ্ধে বদনাম করার মতো কোনো ইস্যুই নেই আপনার কাছে। তাই এই অজান্তা ইস্যুটাকে কাজে লাগান। এই অজান্তা এখানকার পুরনো ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের বিনোদনের জায়গা, এটা কখনোই ভাঙতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমি আপনাকে সাহায্য করব। তখন ওম সিং ভেবে দেখে তার কথায় যুক্তি আছে, তাই সে রাজি হয় এবং বলে, এর বিনিময়ে তুমি কি চাও? তখন দিয়া ইমরানকে চায়। ইমরানকে সে মজনুর চরিত্রে অভিনয় করাবে। ওম সিং ইমরানকে দিয়ে দেয়। এরপর দিয়া শহর জুড়ে অনেক প্রচারণা চালিয়ে মাইকিং করে আরো কিছু অভিনেতা জোগাড় করে লাইলি মজনু গল্পে নাটক করার জন্য। সময় আছে মাত্র 2 মাস। এই সময়ের মধ্যে গল্পের প্রত্যেক চরিত্রকে খুঁজে বের করে বারবার রিহার্সালের মাধ্যমে পারফর্ম করার জন্য প্রস্তুত করতে হবে। কিন্তু এরা কেউই তো অভিনয় জানে না, এরা আগেও কখনো করেনি। তাই তাদেরকে অভিনয়ের জন্য প্রস্তুত করা দিয়ার জন্য ভীষণ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। এই নাটকের জন্য একজন শিল্পীর প্রয়োজন ছিল। আর ঠিক তখনই মোহন শিল্পী চরিত্রে অভিনয় করতে দিয়াকে সাহায্য করতে চলে আসে। দিয়া তখন মোহনকে দেখে ভীষণ অবাক হয়। মোহন সত্যিই খুবই ভালো আর দিয়াকে ভীষণ ভালোবাসতো। যাই হোক, এরপর দিয়ার বাসায় মিস্টার চৌজারের স্ত্রী অভিনয় করার জন্য ভীষণ আগ্রহ প্রকাশ করে। কিন্তু চৌজার তার স্ত্রীকে অভিনয় করতে দেবে না, কারণ সে একজন সরকারি কর্মকর্তা। তার স্ত্রী যদি নাটক মঞ্চে অভিনয় করে তাহলে তার মান সম্মান চলে যাবে। তখন তার স্ত্রী অনেক দুঃখ করে বলে, আমি যদি রাস্তায় যাই, বাজারে কিছু খেতে চাই, তাহলে তার মান সম্মান চলে যায়। আমার সবকিছুতেই তার সমস্যা, আমার কোনো শখ আহ্লাদ নেই। দুঃখ করে বলে, আমি পৃথিবীর সব থেকে বিরক্তিকর ব্যক্তিকে বিয়ে করেছি। তখন স্ত্রীর এই কথা চৌজারের মনে ভীষণ ভাবে লাগে। সেদিন রাতে চৌজার এই বিষয় নিয়ে দিয়ার সাথে পার্সোনালি কথা বলে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার স্ত্রী আমার কথার বাইরে যায়নি। এই প্রথমবার সে আমাকে পৃথিবীর সব থেকে বিরক্তিকর বলে আখ্যায়িত করেছে। আমি অনেক রিয়ালাইজ করেছি আমি আর বিরক্তিকর ব্যক্তি হয়ে আমার স্ত্রীর কাছে থাকতে চাই না। শুনেছি আপনার নাটকে চরিত্রের জন্য এখনো কিছু পদ খালি আছে, তাই প্লিজ আমাকে আপনার নাটকে নিয়ে যান, আমাকে একটা চরিত্র দিন। সে স্ত্রীকে খুশি করতে এটা করবে। পরদিন থিয়েটারে মজনুর বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করতে আনখি নামের এক মেয়ে বারবার রিহার্সেল দিয়ে যাচ্ছে, কিন্তু সে অভিনয় করতে পারছিল না। কিন্তু তাকে যে করেই হোক এই চরিত্রে অভিনয় করতে হবে, কারণ আনখি ইমরানকে অনেক আগে থেকেই ভীষণ পছন্দ করে, ভালোবাসে, কিন্তু ইমরানকে কখনো বলতে পারেনি। আনখি এই কথাগুলো দিয়ার সাথে শেয়ার করে। দিয়া তখন বলে, লাইলি চরিত্রের মাধ্যমেই তুমি ইমরানকে ভালোবাসার কথা বলতে পারবে, বোঝাতে পারবে, কিন্তু এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অভিনয় অনেক ভালো করতে হবে। তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো তাহলে ঠিক লাইলির মতো হতে হবে তোমায়। আনখি ইমরানের ভালোবাসা পেতে সবকিছু করতে প্রস্তুত। যাই হোক, এরপর দিয়া তার নাটকের জন্য প্রত্যেকের চরিত্রগুলো বুঝিয়ে দিচ্ছিল, কে কোন চরিত্রে কিভাবে অভিনয় করবে এসব।
আনখি তো ইমরানের সত্যিকারের লায়লা হওয়ার জন্য মরিয়া ছিল, কিন্তু ইমরান তাকে পছন্দ করে না, পাত্তা দেয় না। দিয়া সবাইকে বলে এই গল্পে একটি নাচ আছে, তাই সবাইকে নাচতে হবে, কিন্তু কেউই নাচ জানে না। তাই দিয়া সকলকে নিয়ে নাচ প্র্যাকটিস করতে থাকে। ইমরান ও আনখিকে লাইলি মজনুর জন্য নাচতে হবে। আনখি ইমরানের সাথে নাচতে চাইলেও ইমরান খুবই বিরক্ত হচ্ছিল, কারণ ইমরান লাইলিকে ফিলই করতে পারে না। যাকে মন থেকে মানতে পারছে না তার সাথে সে কিভাবে অ্যাক্টিং করবে। তাই দিয়া দুজনের মধ্যে ঝগড়া বন্ধ করতে একে অপরের প্রতি মিল হওয়ার জন্য অর্ডার করে আজ থেকে দুজন একসাথে খাবে, একসাথে চলবে। এমনকি বাড়ি ফেরার সময়ও ইমরান আনখির বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর যাবে, তাহলে দুজনের মধ্যে মিল মহব্বতের সৃষ্টি হবে। সেদিন প্র্যাকটিস শেষে ইমরান ও আনখি একসাথেই বাড়ি ফিরছিল, কিন্তু আনখি সব সময় ইমরানের কাছাকাছি থাকার চেষ্টা করে, ইমরানের গায়ে পড়ে থাকার চেষ্টা করে সব সময়। তাই ইমরান ভীষণ রেগে যায়। আনখিকে সে গালাগাল করে আর বলে তোমার চেহারা আমি দেখতে চাই না। এই কথা শুনে আনখি ভীষণ কষ্ট পায়। পরদিন আনখির মন খারাপ দেখতে পেয়ে দিয়া তার কাছে এগিয়ে যায় এবং মন খারাপের কারণ জানতে চায়। আনখি তখন বিষয়টা খুলে বলে এবং জানায় ইমরান তার কাছেই আসতে চায় না, আমার স্পর্শ তার ভালোই লাগে না, কিন্তু আমি তো তাকে ভীষণ ভালোবাসি। তখন দিয়া তাকে পরামর্শ দেয় যে সমস্ত মেয়েরা ছেলেদের গায়ে পড়ে থাকে, চিপকাচিপকি করে, ছেলেরা তাদের একদম পছন্দ করে না। তুমি যতই তার কাছে যেতে চাইবে সে ততই দূরে সরে যাবে। আনখি জানতে চায় এখন কি করণীয়। তখন দিয়া বুদ্ধি দেয় আজ থেকে তুমি ইমরানের থেকে দূরে দূরে থাকবে, সে কথা না বলা পর্যন্ত তুমি কথা বলবে না, কাছে আসতে চাইলে খুব একটা পাত্তা দেবে না, তাহলে দেখবে ইমরান তোমার কাছাকাছি আসতে চাইবে। দিয়ার পরামর্শে আনখি পরদিন থেকে সেটাই করে। ইমরানের সাথে আনখি দূরত্ব বজায় রেখে চলতে থাকে, কাছাকাছি থাকলেও আনখি দূরে সরে যায়। ইমরান কথা বলতে চাইলেও আনখি খুব একটা পাত্তা দেয় না। বাড়ি ফেরার সময়ও আনখি একা একাই যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইমরান তার কাছাকাছি থাকতে চাইছিল। ইমরান বুঝতে পারে তার সাথে সবসময় রুক্ষ আচরণ করা আমার উচিত হয়নি। এদিকে বিজনেসম্যান ফারুক রাজা সাহেবের সাথে দেখা করে অজন্তার বিষয়টা নিয়ে। অজন্তা ভেঙে শপিং মল তৈরি করবে তার কোম্পানি, কিন্তু এখন শোনা যাচ্ছে সেখানে নাকি আবার সেই আগের মতো নাচ গান হবে। তাই ফারুক রাজা সাহেবকে বলে এটা যেন সফল হতে না পারে, কারণ রাজা সাহেব তো এখানকার এমপি, সে চাইলেই থিয়েটার ভেঙে দিতে পারে। আর এর জন্য ফারুক রাজা সাহেবকে মোটা অঙ্কের টাকার লোভ দেখায়, কিন্তু রাজা সাহেব কাউকে কথা দিয়ে কথা রাখে। সে জানায় ওখানে থিয়েটার থাকবে কি থাকবে না এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এক কথায় ফারুক রাজা সাহেবের সাথে এই বিষয় নিয়ে সুবিধা করতে পারে না। এরপর ফারুক বাসায় এসে স্ত্রীর সাথে এটা নিয়ে একটু রাগারাগি করছিল। নাজমা ফারুককে দেখে ভীষণ ভয় পায়। ফারুক নাজমাকে একটা হেল্প করতে বলে, কিন্তু কি হেল্প সেটা দেখানো হয় না। দিয়া অনেকদিন রিহার্সেল করার পর সকলকেই অভিনয়ের জন্য প্রস্তুত করে ফেলে সে। আনখি ও ইমরানের মধ্যেও এখন ভালো সম্পর্ক হয়ে গেছে, তারা আর ঝগড়া করে না। থিয়েটারের শো এর আর মাত্র 2 দিন বাকি আছে, তাই থিয়েটার সাজানোর কাজ চলছিল। এরপর আমরা একটা বিয়ে বাড়ি দেখতে পাই, যেখানে ফারুক, ওম সিং সহ আরো অনেক রাজনৈতিক ব্যবসায়িক ব্যক্তিবর্গ ছিল। এখানে ফারুক সকলের সামনে তার স্ত্রী নাজমাকে দিয়ার ব্যাপারে বলতে বলে। তখন নাজমা দিয়ার নামে অনেক বদনাম করে। দিয়া যা করছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য করছে। নাজমা যেহেতু দিয়ার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই নাজমার কথা সকলেই বিশ্বাস করে। ফারুক নাজমাকে দিয়ে একটা চাল চেলেছে, যাতে করে অজান্তার ব্যাপারে মানুষের খারাপ ধারণা জন্মে। এরপর ফারুক ওম সিংকে পার্সোনালি অজান্তা থিয়েটার ভেঙে দেওয়ার জন্য 50 লাখ টাকা অফার করে, যাতে করে দিয়া কোনোভাবেই সফল হতে না পারে। আপনি সহ আপনার লোকজন থিয়েটার থেকে সরে আসবেন, সবাইকে অভিনয় করতে না করবেন, তাহলে দিয়ার প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওম সিং টাকার লোভ সামলাতে পারে না, সে রাজি হয়ে যায়। ওখানে থাকা কুবের নামের এক দরিদ্র মানুষ তাদের সব কথা শুনে নেয়। পরদিন ওম সিং ও তার লোকজন নিয়ে থিয়েটার ভাঙতে আসে, কিন্তু ইমরান তখন বাধা দেয়। ওম সিং তাকে সরে আসতে বলে, এসব নাটক এখানেই শেষ। কিন্তু ইমরান বলে নাটক তো আমি আগের জীবনে করেছি, কিন্তু এই 2 মাসে সে সঠিক আর ভুল বুঝতে শিখেছে। ইমরান পরিবর্তন হয়ে গেছে। আগে তার রাজনীতি গুন্ডামি করাটা ভুল ছিল, কিন্তু এখন যা করছে ঠিক করছে। ইমরান বাধা দেওয়ার জন্য ওম সিং এর লোকজন ইমরানের উপর হামলা করে, তাকে মারধর করতে থাকে, থিয়েটার ভাঙচুর শুরু করে। আনখি ইমরানকে বাঁচানোর জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ইমরান আনখির ভালোবাসা দেখে খুবই বিস্মিত হয়ে যায়। মারধর করে ভাঙচুর করে গুন্ডাগুলো চলে যায়।
ওম সিং হঠাৎ কি কারণে পোল্টি মারলো বুঝতে পারছিল না তারা। ঠিক তখন ওখানে কুবের চলে আসে। কুবের তাদের জানায় ওম সিং ফারুকের কাছ থেকে 50 লাখ টাকার চুক্তিতে এসব করছে, আর নাজমা দিয়ার ব্যাপারে অনেক বদনাম রটিয়েছে। এই কথা শুনে দিয়া ভীষণ কষ্ট পায়। তার বেস্ট ফ্রেন্ড নাজমা এই কাজ কিভাবে করতে পারে এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। দিয়ার এই শো বন্ধ করার জন্য বারবার স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে বাধা আসছিল বলে অনেকেই অভিনয় থেকে সরে যায়। দিয়া তখন সবাইকে বলে, আমি তোমাদের কাউকে জোর করব না, যাদের চলে যেতে মন চায় তারা চলে যেতে পারো। দিয়াও এসব প্রেশার আর নিতে পারছিল না। কিন্তু এখানে থাকা সবাই দিয়াকে সাপোর্ট করে, তারা ছেড়ে যাবে না। কিন্তু এখন সমস্যা হচ্ছে লাইলির মায়ের চরিত্রে কে অভিনয় করবে, কারণ যার অভিনয় করার কথা ছিল সে চলে গেছে। আর ঠিক তখনই নাজমা এখানে এসে বলে, আমি অভিনয় করব। নাজমা দিয়াকে এসে বলে, আমি মিথ্যে বলবো না, আমার ব্যাপারে যা শুনেছ সবই সত্যি। দিয়া, তুমি সব সময় সাহসী ছিলে আর আমি সব সময় ভীতু ছিলাম। স্বামীকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিয়েছি, কিন্তু স্বামীর হৃদয় পড়ে থাকে ব্যবসার উপর, তার উপর নয়। স্বামীকে সব সময় ভয় পেয়ে এসেছি, কিন্তু এখন সে ভয় পেতে চায় না, নতুন করে বাঁচতে চায়, সে আনন্দ করতে চায়, নাচতে চায় আগের মতো। তাই দিয়াকে কান্না করতে করতে বলে, আমাকে বাঁচতে শেখাও দিয়া। তখন দিয়া নাজমাকে জড়িয়ে ধরে, তারা আগের মতো হয়ে যায় আবার। এরপর দিয়া তার টিমদের নিয়ে পুরো শহরে মাইকিং করতে থাকে, আজ রাতে অজন্তা থিয়েটারে আমাদের প্রতীক্ষিত লাইলা মজনু শো পারফর্ম করা হবে। আজ রাতের মধ্যে নির্ধারণ হয়ে যাবে এই শামলি থিয়েটার চায় কি চায় না, শামলির মানুষ অজন্তার সাথে আছে কি নেই। আজ রাতেই সব ফয়সালা হয়ে যাবে। লাইলা মজনু শো দেখার জন্য শহরের মানুষকে আমন্ত্রণ জানায় দিয়া। এরপর রাতে দেখি থিয়েটারে শহরের মানুষজন শো দেখার জন্য ভিড় করেছে, বহু মানুষ এসেছে শো দেখতে। দিয়া এত সব লোক দেখে আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর দিয়া তার টিমকে নিয়ে লাইলা মজনু নাটক পারফর্ম করা শুরু করে দেয়। তাদের নাটক সবাই উপভোগ করছিল। সরকারি কর্মকর্তা চৌজার পারফর্ম করে, যেটা দেখে তার স্ত্রী ভীষণ খুশি হয়। এরপর লাইলা মজনুর অভিনয় শুরু হয়। লাইলা মজনু খুব ভালো পারফর্ম করছিল। নাটকটি শুধুমাত্র একটি প্রেম কাহিনী নয়, বরং একটি বার্তা বহন করে, যা মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। ইমরান ও আনুকির অভিনয় অত্যন্ত প্রশংসিত হয় এবং তারা পুরো গল্পের মধ্যে নিজেদের মেলে ধরতে সক্ষম হয়। তাদের ভালোবাসা দেখে, তাদের দুঃখের পারফরমেন্স দেখে ওখানে থাকা সবাই খুব ইমোশনাল হয়ে যায়। তারা এতটাই ভালো পারফর্ম করে যে যারা এই শো এর বিরোধিতা করেছিল তারাও সমর্থন দিতে থাকে। শহরের সকলেই তাদের পারফরমেন্সের জন্য হাততালি দেয়, সমর্থন দেয়। প্রদর্শনী শেষে দর্শকরা দাঁড়িয়ে প্রশংসা করে এবং অজান্তা থিয়েটারকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে একটি ঐক্য তৈরি হয়, যা থিয়েটারকে শুধুমাত্র একটি স্থাপনা হিসাবে নয়, বরং তাদের সংস্কৃতি এবং ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে সংরক্ষণ করে। পারফরমেন্স শেষে দেখতে পাই ফারুক নাজমার কাছে এসে নিজের ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করে। আমি আমার ব্যবসার জন্য তোমাকে ব্যবহার করেছি, যেটা আমার মোটেও উচিত হয়নি। নাজমার তখন সব দুঃখ এক নিমিষেই শেষ হয়ে যায়। স্বামীকে সে জড়িয়ে ধরে। এদিকে আনুখি ও ইমরানকেও মিল হতে দেখতে পাই। ইমরান ও আনুখি এখন দুজন দুজনকে ভালোবাসে। অবশেষে দিয়া তার গুরু এবং শামলির প্রতি তার ভালোবাসার প্রতিদান দিতে সক্ষম হয়। দিয়া এই লড়াইয়ে সফল হয়। তবে সবশেষে দেখতে পাই দিয়ার সাথে রাজা সাহেবের ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।